প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে হঠাৎ করে আবার আপনাদেরকে না বলেই লাইভে চলে আসলাম। আজকে লাইভ করার ওই একটি কারণ, সেটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতে যে চলমান যে ধর্ষণ উৎসব চলছে, এক কথায় সেটা নিয়ে আমি কিছু সময় এখানে কথা বলবো। আজকে অতিথি হিসেবে আমাদের টক উইথ টিটু স্টুডিওতে যুক্ত আছেন সৌরাষ্ট্র দাস। উনি পশ্চিমবঙ্গের একজন লেখক, ব্লগার। সৌরাষ্ট্র, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। কেমন আছেন? জি, ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে এখানে কথা বলতে চাই সেটি হচ্ছে আহ, যে চলমান যে আহ, অবস্থাটা চলছে, যে ধর্ষণের যে মহোৎসব চলছে। মানে প্রতিদিন অন্তত আমরা সংবাদ পাই, 20-25টারও বেশি সংবাদ পাই ধর্ষণের সংবাদ, কিন্তু মূল ধর্ষণের পরিমাণ বা যে পরিমাণ মানুষ ধর্ষণের শিকার হয় সেটা আসলে সংবাদের থেকে কয়েকশো গুণ বেশি। তো সেই অবস্থাটার চলমান প্রক্রিয়া বাংলাদেশ এবং ভারত, এই বিষয়টি নিয়ে আজকে আমরা লাইভে আলোচনা করব। আমার সাথে লাইভে যে সৌরাষ্ট্র দাস আছেন, উনি এই মুহূর্তে সৌরাষ্ট্র, আপনি একটু আমাকে ইন্ডিয়ার পরিস্থিতিটা এই মুহূর্তে একটু যদি আমাকে বলতেন। সর্বপ্রথম কি যে ইন্ডিয়াতে মানে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করলে পুলিশ ধরে নেয়। শুধু ধরে নেয় না, সিটিজেন বা ইউএপিএ বা এনএসএ এর মতন এই ধরনের কিছু কিছু আমরা আইনের উল্লেখ পেয়ে থাকি। মানে খুবই হাস্যকর যেসব আইন ব্রিটিশরা কালা আইন স্বাধীনতা সংগ্রামী উপর ইউজ করতো, সেগুলো যেটা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের উপর প্রয়োগ হচ্ছে। এটা আমার কাছে হাস্যকর, আর কিছুই না। আচ্ছা, তো এটা মানে যে একটা দেশের আইন এবং একটা দেশের আসলে শৃঙ্খলা কোথায় গেলে, তাদের নৈতিক অবক্ষয় কোন জায়গায় গেলে এটা হয়, এটার একটা উদাহরণ দিলেন আপনি। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সৌরাষ্ট্র, বাংলাদেশে ঠিক একই ঘটনা ঘটছে এবং বাংলাদেশে আহ আহ, আরো যে পাশাপাশি যে ঘটনাটা আছে সেটা হচ্ছে সরকার দলের কিছু লোক এই যারা ধর্ষণের বিরুদ্ধে কথা বলছে তাদের উপরে আক্রমণ চালাচ্ছে। তো আসলে এখন যে বিষয়টা হচ্ছে, যে যারা ধর্ষণ বিরোধী আন্দোলন করছে তাদের একটা গোছানো কথা এই জায়গায় এসে তারা দাঁড় করিয়েছে, যে সেটা হচ্ছে ধর্ষণের বিচার আসলে সরাসরি ফাঁসির রায় হোক, এটা তাদের দাবি করছে। তো এই বিষয়ে আপনার কি মনে হয়, আসলে ধর্ষণের সর্বোচ্চ সাজা যদি ফাঁসি নির্ধারণ করা হয় তাহলে কি আসলে ধর্ষণ কমে যাবে বলে আপনার মনে হয়? আমার তো মনে হয় এটা সব থেকে হাস্যকর। কেননা ধর্ষণে যদি মানে ধরুন, ধর্ষণই ছেড়ে দিলাম, ঠিক আছে, পৃথিবীতে এত খুন খারাপ আছে, ভারতবর্ষ হয়, তো সেক্ষেত্রে কঠোর আইন হচ্ছে মৃত্যুদণ্ড, আমরা সবাই জানি। কিন্তু মানে মৃত্যুদণ্ড দিয়ে কি সরকার কি হত্যা, খুন, ধর্ষণ কি হতে থামাতে পেরেছে? থামাতে পারেনি। এর কারণ অন্য কিছুই আমরা জানি। কিন্তু এখন যে অবস্থাটা সেটা হচ্ছে মানে আহ ধর্ষণ, মানে আপনার বক্তব্যটা অনেকটা এরকম যে ধর্ষণ বা ধর্ষণের বাইরেও যে অন্যান্য অপরাধ আছে, বেশ কিছু অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া আছে, কিন্তু তারপরও সেই অপরাধগুলো আসলে কোনোভাবে বন্ধ হচ্ছে না। পাশাপাশি আমরা এই জিনিসটা দেখতে পাই যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যদি মৃত্যুদণ্ড করাও হয়, তারপরেও একজন যে নির্যাতিত যিনি নারী, উনি আসলে এই কথাটা কতটা আইনের কাছে প্রমাণ করতে পারবেন যে উনি ধর্ষিত হয়েছেন, এবং এটার যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে কতটা সুবিচার হবে, এটা হচ্ছে গিয়ে অনেক বড় একটা ব্যাপার। অদ্ভুত বিষয় হচ্ছে গিয়ে আমাদের চারপাশে যে সমস্ত ধর্ষণের ঘটনা ঘটে এবং থানায় যেগুলো নিয়ে মামলা হয়, তার 1 ভাগ মামলারও শেষ পর্যন্ত কোনো খবর আমরা আসলে পাই না। এখন যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে অনেক সময় আমরা মনে করে থাকি যে একটা মানুষ বোধহয় যৌন চাহিদা, যৌন প্রয়োজনের কাছ থেকেই হয়তো বা ধর্ষণ করে। এই কথাটি একেবারেই ঠিক নয়। কারণ হচ্ছে গিয়ে আমরা এমন এমন খুব কিছু অদ্ভুত অদ্ভুত ধর্ষণের খবর শুনি যেগুলো আসলে আমাদের একেবারে হতবাক করে দেয়। যেমন সৌরাষ্ট্র, আমি জানি না আপনার চোখে এটা পড়েছে কিনা, যে বাংলাদেশের একটি সংবাদ এরকম আমরা দেখলাম যে বন্ধুকে ভাড়া করে নিয়ে এসছে স্ত্রীকে ধর্ষণ করাবে বলে। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখবেন? মানে এটাও তো আসলে ধর্ষণের একটা, এটাও তো এক ধরনের ধর্ষণ। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন, যে আসলে বন্ধুকে ডেকে এনে তারপরে তার স্ত্রীকে ধর্ষণ করানো, ব্যাপারটা আসলে কিরকম?
আমি ইন্ডিয়া থাকি। আমি দেখেছি যে বন্ধুর সাথে আর এক বন্ধু জুয়া খেলায় হেরে যাচ্ছে এবং সেখানে তার বউকে বাজি রাখছে, বাজি রেখে তার বন্ধুকে দিয়ে ধর্ষণ করছে। এবং একটা বিষয় কি, ধর্ষণ, আমরা কিন্তু অনেকেই ধর্ষণের সঙ্গে বা ডেফিনেশন জানি না। সত্যি কথা বলতে কি, আমাদের এই উপমহাদেশে মানে ভারত বা এশিয়া উপমহাদেশে মানে বিয়ের প্রত্যেকটি পরের দিনের রাতে প্রত্যেকটি মা ও বোন ধর্ষণ হয়। কিভাবে? সেটি হচ্ছে কি, এই উপমহাদেশের মানে মানুষের চিন্তা করে, আমি তো একটি মেয়েকে বিয়ে করছি, চিনি না জানি না, অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, বিয়ে করছি, তো তার উপর আমার হক বনে, তার দেহের উপর। তো সেক্ষেত্রে কিন্তু সে তার সাথে সেই কাজটি করে থাকে। তো অথের তার পারমিশন না নি মানে বিনা পারমিশনই যেহেতু সে বিয়ে করেছে তার হাজবেন্ড, এটাও কিন্তু একভাবে ধর্ষণ, তাই না? হ্যাঁ, এটা তো অবশ্যই ধর্ষণ, এবং এই ধর্ষণেরও আমরা আসলে একটা নাম আমাদের আছে। কিন্তু আমি আপনার কাছে স্পেসিফিক একটা প্রশ্ন করেছিলাম যে এই যে বিকৃত মানসিকতার, যে আসলে আমার স্ত্রীকে আমি আমার বন্ধুকে ডেকে তাকে দিয়ে ধর্ষণ করবো, মানে আমি ধর্ষণেরও আবার যে নানা রকমের মাত্রা আছে, নানা রকমের নির্যাতনেরও নানা প্রকার আছে, এইগুলো আসলে কি কারণে তৈরি হচ্ছে? যেমন আপনাদের ভারতে খুব সম্ভবত কোন একটা বিখ্যাত একটা বোধহয় মাঠের পাশে আহ, যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে গিয়ে একজন নারীকে ধর্ষণ হাতরাতের শেষে ঘটনা। তাকে হত্যা করা হাতরাতের ঘটনা। হয়েছে। হ্যাঁ, এবং তার হচ্ছে গিয়ে যৌনাঙ্গে বাঁশ, কাঠ, পাথর এ সমস্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে। আসলে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, ধর্ষণটা তো এমনিতেই একটা বিকৃতি, এবং এই বিকৃতির আসলে নানা যে এই রূপ পরিগ্রহণ করছে, এটা আসলে কি কারণে? এ তারপরে আপনি দেখেন যে মেয়েকে বাবা দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণ করছে, তারপরে সৎ মেয়েকে ধর্ষণ করছে, নিজের স্ত্রীকে অন্যের মানে অন্য বন্ধুকে দিয়ে ধর্ষণ করাচ্ছে। আসলে ধর্ষণটা কি এক ধরনের একটা নারীর উপরে প্রতিশোধমূলক একটা আচরণ বলে কি আপনার মনে হয়, সুরজ? মানে এটা শুধুমাত্র যৌন তৃপ্তি না, মানে যে ধর্ষণ করছে সে শুধু যৌন তৃপ্তি পাচ্ছে ব্যাপারটা তা না, সে আসলে এক ধরনের প্রতিশোধও নিচ্ছে। মানে একজন নারীকে যতটা পরিমাণে অপদস্থ করা যায়, যত প্রকার কষ্ট দেয়া যায়, মানে আপনারা নির্ভয়ার ঘটনাটা জানেন যে সেখানে নির্ভয়াকে এবং নির্ভয়ার যে বন্ধু ছিল তাকে তার উপরে কত ধরনের শারীরিক নির্যাতন করা হয়েছে। এই যে বিকৃতির মাত্রা ছাড়িয়েছে এবং বিভিন্ন রকমের মানে যাকে ধর্ষণ করা হচ্ছে তার উপরে বিভিন্ন ধরনের নির্যাতন করা হচ্ছে, শারীরিক নির্যাতন। এটার আসলে কারণটা কি? এবং অদ্ভুত ব্যাপার দেখেন, এই যতগুলো মানুষ আপনি এই যে ধর্ষণ কাণ্ডের সাথে জড়িত, সেটা আপনার দেশে হোক কিংবা বাংলাদেশে হোক, তারা কিন্তু যথেষ্ট ধর্মপরায়ণ, ব্যক্তিগত জীবনে তারা ওয়াজ নসিহত শোনে, তারা রোজা নামাজ করে কিংবা তারা পূজায় পড়ে, এবং তারা ধর্ম পূজা করে, তারা ধর্মসভায় যায়। আসলে ব্যাপারটা কিরকম, একটু তালগোল ব্যাপার, এই ব্যাপারে যদি আপনি সুরাষ্ট্র কিছু বলতে চান। সর্বপ্রথম এখানে মানুষের কিছু কিছু ভাবনা চলে আসে, সেটা কি না, সমাজে এত সমস্যা, ধর্ষণ কিন্তু বহু কারণ হয় আপনি যেটা বললেন। তো তারই মধ্যে তারই মধ্যে যে মেন যে কারণটা, যে এতগুলো যে ধর্ষণ। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, সুরেশ, আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, সেটি হচ্ছে কি, আমাদের যে সমাজের শিক্ষা যে ব্যবস্থা, আমাদের এখানে খুঁজতে হবে। ধর্ষণ তো মানে অনেক কারণ আমরা দেখাতে পারি, বিশাল কারণ আমরা দেখাতে পারি, কিন্তু মেন যে আমাদের পয়েন্ট, ঠিক আছে, যে বিভিন্ন ওয়াজ মাহফিল বলেন বললেন, এখান থেকে একটা নারীদের প্রতি তো বিদ্বেষ তো অবশ্যই আছে। বিদ্বেষ না থাকলে তো অনেক কিছুই হয় না। যে আপনি যে বললেন যে একজন বন্ধুকে এনে তার স্বামী তার ওয়াইফকে মানে ধর্ষণ, এটা একবারে হিংসা। অনেকগুলো কারণ হতে পারে, মানে পারিবারিক কারণও হতে পারে, ঠিক আছে, আমি সে গভীরে যাচ্ছি না। কিন্তু আমাদের যে সমাজ ব্যবস্থাটা, আমরা যদি তাকিয়ে দেখি, আমরা নিজেদের লজ্জা লাগবে যে খুবই অদ্ভুত ভাবে সমাজ ব্যবস্থা চলছে। তার কারণ আমাদের ছোট ছোট শিশুদেরকে যৌন শিক্ষা দেওয়া হচ্ছে না, মানে সেক্স এডুকেশন। রিচার্ড ডকিন্স তার বিভিন্ন লেখায় দাবি করেছেন যে আমাদের সন্তানদেরকে সেক্স এডুকেশন দিতে হবে। এটি যদি আমরা না দিই তাহলে সমাজে ধর্ষণের প্রবণতা বাড়বে, এবং সেটি শুধু ধর্ষণ নয়, হত্যা অব্দি চলে যাবার মতো একটা অবস্থায়। এরকম বহু আমরা বড় বড় ব্যক্তিদের মুখে শুনেছি, বা কথা বাস্তব। আমরা যখন গোটা ইউরোপকে দেখি, ইউরোপ বিশেষত এখন সভ্য দেশের মধ্যে, সেখানে ধর্ষণ কম, ধর্ষণ হয় অবশ্যই হয়, সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কম কেন? তার কারণ সেখানে
ব্যাড টাচ, গুড টাচ সব সম্পর্কে জানতে পারছি। এবং কিন্তু আমাদের যে সমাজটা, আমাদের সমাজ মানে নারীকে একেবারে একটা এক কোণে ঠেলে দিচ্ছে, এবং পরবর্তীকালে সে নারীকে একটা ভোগ্য বস্তু হিসেবে ইউজ করছে, এবং নিজের একটা প্রতিশোধ ছাড়া কিছুই না নারী পুরুষদের কাছে। এটা হাজার বছর ধরে হয়ে আসছে এই উপমহাদেশে, আর কিছুই না। এখন ষোড়শ যেটা বিষয় সেটা হচ্ছে আপনি আসলে ধরেন আপনি একজন আহ সমাজ সচেতন মানুষ, একজন ব্লগার, একজন লেখক। আচ্ছা, আমি আপনার সাথে একটা সেকেন্ড, আমি একটু এখানে বিলাস চন্দ্র সরকারের একটা মন্তব্যের জবাব দিচ্ছি। সেটা হচ্ছে ভাই, আপনার দেওয়া লিঙ্কে গিয়ে বিস্ফোরক পিডিএফ ডাউনলোড করতে পারছি না, প্লিজ যদি বলতেন। আচ্ছা, এখানে দেখেন আমার পেজে আহ, আহ, যে ইয়েটা দেয়া আছে, অর্থাৎ পেজে যে লিঙ্কটা দেয়া আছে, পিন পোস্ট করা আছে, ওই লিঙ্কটাই ক্লিক করেন। ওই লিঙ্কটা ক্লিক করলে তো অবশ্যই ওখানে পাওয়ার কথা। মানে এটা না পাওয়ার কোনো কারণ নাই। পেজে প্রথমে ধরেন আপনি পেজটাকে ব্রাউজ করে পেজটাকে নিয়ে আসলেন, পেজটাকে নিয়ে আসার পরে পেজে যে পিন পোস্টটা দেয়া আছে, ওই পিন পোস্টের নিচে যে লিঙ্কটা দেয়া আছে ওই লিঙ্কটায় ক্লিক করলে আশা করি আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ। সুরষ্ট্র, আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি একটা জায়গা থেকে নিশ্চয়ই আপনার একটা সমাধানের ভাবনা আছে, একটা চিন্তা আছে। তো সেই জায়গাটা আসলে আপনি কিরকম ভাবছেন সেইটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। তো সর্বপ্রথম সরকারের নিজস্ব যে নীতিগুলো আছে সেই নীতিগুলোকে সর্বপ্রথম চেঞ্জ করতে হবে। এমনই কিছু নীতি এটা আমাদের কাছে হাস্যকর করে তোলে। তার কারণ আমি মূলত ভারত থাকি, ভারতে কি ঘটে সেটা আমি বেশি আপনার সামনে উপস্থাপন করতে পারবো। বাংলাদেশে কি ঘটে আমি জানি না। ভারতবর্ষে এখনো নারীদেরকে একটা বন্ধ জায়গার মধ্যে আবদ্ধ করে রাখার মতন অবস্থা, সেটা আমি আমার নিজের ফ্যামিলিকে দেখলেও কিছুটা আন্দাজ করতে পারি। এবং আরেকটি কারণ হচ্ছে কি, যে নারীদেরকে চাকরি করতে দেওয়া যাবে না, নারীদেরকে ঘর থেকে বেরোনো যাবে না, এই ধরনের চিন্তা আছে। এবং নারীদের পোশাক, ধর্ষণ হবেই তো। নারীদের পোশাকটা ওরকম, সে যে ধরনের পোশাক পরছে, জিন্স পরছে, শার্ট পরছে, ধর্ষণ হবেই তো। এই যে এই ধরনের নোংরা কুরুচিকর যারা বহন করে চলে, তো অর্থের সমাজ এমনিতে ধ্বংস হবে। তার কারণ প্রথমে সৌরাষ্ট্র, বলেছি যে এখানে বিভিন্ন আপনি নীতি। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে ধর্ষণের ক্ষেত্রে আপনি দেখেন যে ধর্ষণ যে শুধু নারীরা হচ্ছে তা কিন্তু নয়। পাশাপাশি হচ্ছে গিয়ে যে এখনো নারী হয়ে ওঠে নাই সে ধর্ষণের শিকার হচ্ছে। যার এখন আর হয়তো নারী সত্তাটা নাই, বয়স এমন একটা জায়গায় গেছে তার। একজন বাংলাদেশে কিছুদিন আগে 98 বছরের এক বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। 1 মাসের শিশু ধর্ষণের শিকার হচ্ছে। মাদ্রাসায় প্রচুর পরিমাণে ছেলে শিশু ধর্ষণের শিকার হচ্ছে। এখানে যে শুধুমাত্র এই ধর্ষকদের দ্বারা যে শুধুমাত্র নারীরাই ধর্ষণের শিকার হচ্ছে তা কিন্তু নয়। সুরাষ্ট্র, মানে সমস্যা তো আসলে নানা প্রকারের। আমার প্রশ্ন হচ্ছে কি, আসলে আমরা কি এই যারা ধর্ষণের শিকার হচ্ছে তাদেরকে বাঁচাবো, নাকি ধর্ষণের উৎসমুখ যেটা, যে কারণে ধর্ষক সৃষ্টি হচ্ছে, আমরা সেই জায়গাটা আসলে বন্ধ করব? মানে সেইটা যদি বন্ধ করতে যাই তাহলে আসলে আমাদের কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে বলে আপনি মনে করেন? সর্বপ্রথম আমরা ধর্ষণটাকে মানে আটকাবো যেখান থেকে বেরোচ্ছে, সেখানেই মেন সমস্যা। আমরা ধর্ষণ ঘটলে আমরা মোমবাতি মিছিল ছাড়া কিছুই করতে পারি না। এর বাইরে আমাদের কোনো ক্ষমতাই নেই। আমার আমরা বললেও করলেও হাজার বছর লেগে যাবে এই উপমহাদেশের মানুষকে বোঝাতে গেলে। একেবারে বাস্তব ও জ্বলন্ত কথা। এবং মানে আমরা শুধুমাত্র ধর্ষণ হচ্ছে সেটা প্রতিবাদ করতে পারি, কিন্তু ধর্ষণের যে উৎস আমরা জানি সেই উৎসটা কোথায়, কিন্তু সেই উৎসটাকে নিয়ে কথা বলতে গেলেই বিভিন্ন সমস্যা, এমনকি আমরা হত্যার সম্মুখীন হতে পারি। এটি আমরা দেখি রীতিমতন। যে আমি, যেহেতু আপনি বাংলাদেশ নিয়ে কাজ করেন, বাংলাদেশে প্রচুর বললেন যে মাদ্রাসায় হয়, তেমনি আমাদের আবার উল্টো, আমাদের আবার এখানে কি মন্দিরে হয়। মন্দিরে বিশাল পরিমাণে হিউজ ধর্ষণ, মার্ডার, কোন ভয়ঙ্কর ভয়ঙ্কর এরকম ঘটনা পেপারে আমরা পেয়ে থাকি প্রায়। এবং এই যে ধর্ষণটা আছে এখানে সরকার মেনে নেবে না কেন? সরকারের নিজস্ব এমপিরাই বড় বড় ধর্ষণ কেসে অভিযুক্ত। আমি জানি না বাংলাদেশে কি অবস্থা। আর একটা বিষয় বললেন বাংলাদেশে ছেলেরা ধর্ষণ হয়, শিশুরা। হ্যাঁ, অবশ্যই ভারতবর্ষ হয়। এ কথা ভারতবর্ষ, ভারতবর্ষের মাদ্রাসাতেও আমি যতক্ষণই খবর রেখেছি ভারতবর্ষের মাদ্রাসাতেও শিশু ধর্ষণ হয়। এবং সেটাও ছেড়ে দিলাম, এমনকি বলিউডও পুরুষরা ধর্ষণ হয়। এটাও আমি আপনাকে বলে দিচ্ছি। এটা একেবারেই মানে অস্বীকার করতে পারছি না। কিন্তু হ্যাঁ, কিছুদিন মেইন যে আগে উৎসটা, আমি এরকম একটা সংবাদ দেখলাম যে একটি ছেলেকে অটো দিয়ে বোধহয় তুলে নিয়ে সারা রাত ধর্ষণ করে
তারপরে সেই ছেলেটার বয়স বোধহয় 26 বা 27, সেই ছেলেটাকে সারা রাত ধর্ষণ করে তাকে ছেড়ে দিয়েছে। এরকম একটা সংবাদ কিছুদিন আগে আমি দেখেছিলাম। পূর্ণবয়স্ক 26 বছর বয়সের একটি ছেলেকে নিয়ে তুলে নিয়ে ধর্ষণ করেছে। আমি তো এটাও দেখেছি যে খবরে, যে আমি নিজেই একজন খবর লিখছিলাম, তো সেটা হচ্ছে কি ব্যান্ডেলের ঘটনা। ঠিক আছে, তো ব্যান্ডেল অনেকেই হয়তো চেনেন। তো ব্যার্লিনে একটি ছেলে, তার বয়স 16-17 হবে, ফেসবুকে পরিচয় হয়েছে। তো সেই ফেসবুকের বন্ধুরা সেই ছেলেটিকে ধর্ষণ করে তার মলদ্বারের মধ্যে একটা বড় সাইজের একটা লাঠি ঢুকিয়ে দিয়েছে। ভয়ানক অবস্থা। মাস 10 বেশি হতে চললো ঘটনা, বছরও বলতে আমি তখন বছর হতে চললো। এবং আপনি যে বললেন বাংলাদেশের 90 বছর, ভারতবর্ষেও হয়েছে রানাঘাটে। রানাঘাটে চার্চে একটি মহিলাকে, বৃদ্ধ মহিলাকে, তাকে ধর্ষণ করা হয়েছে, ডাকাতি করে ধর্ষণ করা হয়েছে। এটা পুরো মানে ভারত তথা বিশ্বজুড়ে একটা উত্থাল হয়ে গেছিল পুরো। আশা রাখি আপনি জানেন হয়তো। হ্যাঁ, আমি এই ঘটনা যেটার কথা বলেছেন, আমি সবগুলো ঘটনাই আমি সংবাদপত্রে পড়েছি। কিন্তু আমার কথা হচ্ছে, এখন এইটার যে কারণ, আমাদের মনে হয় এখন এটার কারণটা সবার আগে খুঁজে বের করতে হবে, যে আসলে এই ধরনের ঘটনা কেন ঘটছে। তো এইটার পেছনে আসলে একটা রাষ্ট্র কিভাবে করতে পারে, হয়তো ধরেন আমরা ধরে নিতে পারি যে রাষ্ট্র এই ধর্ষকদের মনস্তত্ত্ব নিয়ে কাজ করার জন্য মনোবিজ্ঞানী নিয়োগ দিতে পারেন বা সেই ধরনের একটা কিছু করতে পারেন। কিন্তু আসলে যে আমাদের যে ধরেন ছোটবেলা থেকে যাতে একটা মানুষ যখন সে বড় হবে তখন যাতে তার ধর্ষণের মানসিকতা আহ নিয়ে, মানে ধর্ষণের মানসিকতা নিয়ে যাতে সে বড় না হয়, এই জন্য হয়তো আপনি শিক্ষার কথা বলেছেন। আপনার ওইখানে ভারতে কি হয় জানি না, কিন্তু আমাদের এখানে যে 3 ভাগের 1 ভাগ শিশু হচ্ছে গিয়ে কওমি মাদ্রাসায় পড়ে কোনো না কোনো ভাবে। এটা আবুল বারাকাতের বই থেকে আমি রেফারেন্স দিচ্ছি। তো সেইখানে আসলে তারা তো এই শিশুদেরকে তো মানে এই ধরনের দেওয়া, অর্থাৎ যৌন শিক্ষা দেওয়ার কথা তারা চিন্তাও করতে পারে না, এটা তো তাদের কাছে ট্যাবুর মতো। তো সেই ধরনের সমস্যাটা যদি একইভাবে আহ পশ্চিমবঙ্গে বা পুরো ভারত জুড়ে থাকে, তাহলে তো আসলে এই সমস্যাটা অনেক বড় একটা সমস্যা। কিন্তু এই ধর্মীয় বাধা কাটিয়ে গিয়ে আপনি একটা সোসাইটিকে মানে কি করে করবেন, অর্থাৎ যৌন শিক্ষা দিবেন। পাশাপাশি আমাদের বাংলাদেশে যেটা হয়, সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অবদমন। যৌনতার ক্ষেত্রে নানা ধরনের অবদমনের শিকার হয় আমাদের এখানকার মানুষ। সেই অবদমনকে আসলে কাটিয়ে উঠে আহ কিভাবে কি করা সম্ভব বলে আপনি মনে করেন যুক্তরাষ্ট্র? এবং সেটা আপনাদের ভারতেও আছে কিনা এই ধরনের কোনো বিষয়, ধরেন যৌন অবদমন কিংবা যৌন শিক্ষা দানে ধর্মীয় যে বাধা টাধা, এই সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। সর্বপ্রথম আহ, আমি যৌন শিক্ষা শুধুমাত্র খুব হলে বড় মানে বেসরকারি স্কুলে দেখেছি, আজ অব্দি কোনো সরকারি স্কুলে দেখিনি। মানে একেবারে কেজি থেকে শেখানো হচ্ছে ব্যাড টাচ, গুড টাচ, কোনটা বেটার কোনটা বেটার নয়, এটা শেখানো হচ্ছে মানে একেবারে বেসরকারি যেগুলো। এবং সেটি আমাদের সাধারণ মানুষের পকেট ফ্রেন্ডলি না, সেসব স্কুলে আমাদের ছেলে মেয়েদের পড়ার মতো উপযুক্ত নয়। কিন্তু বেশিরভাগে আমাদের ভারতবর্ষের মানে সন্তানরা বা বাচ্চারা যারা যারাই আছে সবই হচ্ছে সরকারি স্কুলে বেশি যায়। কেন? ভারতের অর্থ ব্যবস্থা এরকমই। এবং ধর্ষণ আরেকটা মূল কারণ হয়ে থাকে অর্থ ব্যবস্থা, কারণ যে কোনো বিষয়ের ভিত্তিকে হয়ে থাকে অর্থ ব্যবস্থা বিশাল বড় একটা ভূমিকা রাখে। এটাকে একেবারে না করা যায় না। মানে পৃথিবীর মানে যতই চেষ্টা করুন অর্থ ব্যবস্থাকেই মানে মেন একটা পজিশন থাকতেই হবে, একে বাদ দেওয়া যাবে না। তো অথের আমাদের রাষ্ট্র সর্বপ্রথম যে জনশিক্ষাটা খুব একটা দেখে না, তার কারণ এটি হচ্ছে ধর্ম বিরোধী। ঠিক আছে, এটা পাপ এবং এটা অনাচার। এটা আমাদের ভারতবর্ষের আহ সুব্রমণ্যম স্বামী আছে, তিনি বিজেপির একজন সাংসদ, তিনি বলেছেন। এবং সর্বপ্রথম ভারতবর্ষের এই নতুন একটি আইন যেটা তুলে নেওয়া একটা ধাপ তুলে নেওয়া হয়েছে, 407, মানে 377 আইপিসি 407 তুলে নেওয়া হয়েছে। এটা আপনার সমকামিতা। তো তিনি বলেছেন সমকামিতা একটা মানসিক রোগ, এটি চিকিৎসা করা উচিত। ঠিক আছে, এটি করলে নাকি সমাজে বিভিন্ন সমস্যা দেখা দেবে। তথা ধর্ষণ তো বিজেপি নেতারাই বলে ধর্ষণ তো হবেই, মেয়েরা যে ধরনের কাপড় পরে। এবং মেয়েরা যদি খেতে যায় ঘরের বাইরে যদি যায় তাহলে তার ধর্ষণ হবেই। তারা ঘরের ভেতরেই থাকতে হবে, মানে রীতিমতন মাথায় একটা বিশাল লম্বা ঘোমটা দিয়ে, তাছাড়া আর কোনো পথ নেই। এরকম আমরা আপাতত শুনছি, আর কিছুই না। এবং ভয়াবহ অবস্থা, কারণ সরকারি এখানে মানে ধর্ষকদের মানে পক্ষে প্রতিবাদ করছে আমরা দেখছি, বিরুদ্ধে নয়, পক্ষে। মানে সত্যি আমাদের লজ্জার ব্যাপার একটা, কিছুই না।
তো আসলে সেই যে এই যে অবস্থাটা বললেন, আসলে এই একই অবস্থা ভারত বাংলাদেশ উভয় জায়গায় বিরাজ করছে। আপনার ওখানে যেমন বিজেপি বলছে যে মেয়েরা পোশাকের কারণে ধর্ষণের শিকার হয়, সেরকম আমাদের এখানকার অনেক বড় বড় মাওলানারা ফতোয়া দিচ্ছে। এবং বাংলাদেশে এক অভিনেতা আর কি, তার দাবি সে অভিনেতা, নাম হচ্ছে আব্দুল জলিল। তার বক্তব্য হচ্ছে গিয়ে পোশাকের কারণে মেয়েরা ধর্ষণের শিকার হয়, তোমরা সুন্নতি পোশাক পরো, ইসলামী পোশাক পরো। কিন্তু যাই হোক, সেটা অন্য বিষয়। তো আসলে এই যে পরিস্থিতিটা বিরাজ করছে, এই পরিস্থিতি থেকে আসলে রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ, যৌন শিক্ষা এবং অবাধ যৌন জীবন, অর্থাৎ আহ, দুজন পূর্ণবয়স্ক মানুষের সম্মতিতে যে যৌন জীবন কেউ যদি যাপন করতে চায়, সেখানে বাধা প্রদান থেকে বিরত থাকা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যৌন শিক্ষা, এটা আমাদের প্রত্যেকেরই জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। এগুলো ছাড়া আসলে আমরা যদি গাছের গোড়া মানে কেটে আগা দিয়ে পানি দেওয়ার চেষ্টা করি, তাহলে আসলে এটা কখনোই এই মানে সামনে যে আরো ধর্ষণ মহামারী আকার অলরেডি ধারণ করেছে, সেটা যে আসলে আমাদের ঘরে মানে এরকম না যে ঘরে থাকলেই ধর্ষণ হবে না, ঘরের বেড়া কেটে, দরজা কেটে, শীত কেটে এসে মেয়েদেরকে ধর্ষণ করে যাচ্ছে এখন। তো আসলে এটা যে অবস্থার মধ্য দিয়ে, যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেটা মানে খুবই ভয়ঙ্কর একটা ঘটনা। এবং মানুষের মধ্যে আরো বেশ কিছু বিষয় যেটা আরো ভয়ের দিকে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে শুধু ধর্ষণই না, ধর্ষণের পরে হত্যা এবং এই যে বিকৃতি, এগুলো থেকে আমাদের আসলে বেরিয়ে আসতে হলে অবশ্যই আমাদের সঠিক যৌন শিক্ষা, সঠিক বিচার ধর্ষণের এবং যৌন অবোধ থেকে বিরত থাকা, এগুলো না হলে বোধহয় আমরা এই অসুস্থ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারবো না। সম্মানিত সুধী, যারা এতক্ষণ আমাদের সাথে লাইভটি দেখছিলেন এবং যারা এই লাইভটি সকলে দেখবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি সৌরাষ্ট্রকে বলবো আপনার শেষ 2 মিনিটের বক্তব্য যদি আপনি কোনো সমাপনী বক্তব্য দিতেন। সর্বপ্রথম, এই উপদেশের মানুষেরা সভ্য নয়, তার কারণ এই উপমহাদেশের মানুষেরা যিনি মনে করছে যে ধর্ষণকে শুধুমাত্র মৃত্যুদণ্ড বা ফাঁসি দিয়ে রোধ করা যাবে, এটা হাস্যকর। এবং আমরা যখন বলছি যে যৌন শিক্ষা, তো তারা এটাকে ছি বা নাক সেটকে একেবারে লাফিয়ে যাওয়ার মতন, মানে যৌন শিক্ষা বলতে তারা ভুলই বোঝে। কেন যৌন কি সেটা মানে খায় না, মাথায় তারা জানে না। কিন্তু আমি মনে করি যে সমাজে অবশ্যই যৌন শিক্ষা প্রয়োজন। তার কারণ গোটা ইউরোপ জুড়ে সেটা হচ্ছে। এবং এটা আয়ারল্যান্ড থেকে শুরু, আমি যতদূর পড়েছি অনলাইনে। ঠিক আছে, এবং সেটি আইন করে একেবারে স্কুলে শেখাতে হবে। এবং সেসব দেশে ধর্ষণ কম, এমনকি নেদারল্যান্ড থেকে আরম্ভ করে অনেক দেশে ধর্ষণ কম। মানে সেখানে মানে যে প্রায় জেলখানা অব্দি, নেদারল্যান্ডের জেলখানা অব্দি ফাঁকা থাকে, মানে অপরাধ এত কম। কিন্তু আমাদের এই উপমহাদেশে যে লোকেরা আছে, এখানে ধর্ষণ তো বিভিন্ন কারণে হয়ে থাকে। সামাজিক সমস্যা থেকে আরম্ভ করে আপনার ডিপ্রেশন থেকে আরম্ভ করে অনেক কারণ থাকে, মানে এক একটা কারণের শেষ নেই। তো সেক্ষেত্রে কাউন্সিলিং এর একটা প্রয়োজন পড়ে, তার সাথে অবশ্যই যৌন শিক্ষা আমাদের একটা প্রয়োজন। আমরা যদি ফাঁসি যদি দিয়ে দিয়ে সবকিছু করতে পারতাম, তাহলে পৃথিবীতে আর ধর্ষণই হতো না। তাহলে হাজার হাজার বছর থেকে মানে ধর্ষণ হয়ে আসছে, তাহলে সেগুলো ফাঁসি দিয়ে মেরে ফেলে মানুষকে ধর্ষণ আটকে যেত। ধন্যবাদ। ধন্যবাদ সৌরাষ্ট্র আপনার শেষ বক্তব্যের জন্য। তো আজকে বন্ধুরা, আমরা যে কথাটা বলছিলাম সেটাই আমাদের সর্বশেষ কথা। আহ ধর্ষণকারীকে মানে খুব দ্রুত কঠোর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, সঠিক সময়ে যৌন শিক্ষা দিতে হবে, এবং মানুষকে তার এই যে শারীরিক অত্যন্ত গুরুত্বপূর্ণ চাহিদা, মৌলিক চাহিদা, তার যৌন ক্ষুধা, এটার থেকে তাকে অবদমন করে রাখা যাবে না। এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলেই আমরা এই ধর্ষণ নামক মহামারী থেকে বেরিয়ে আসতে পারবো। অন্যথায় এটা দিয়ে আমরা কখনোই, এটা অন্য কোনো কিছু ফাঁসি দিয়ে, তাকে ক্রস ফায়ার দিয়ে আসলে ধর্ষণ কোনোভাবে বন্ধ করা যাবে না। ধর্ষণ বন্ধ করতে হলে অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষের সচেতন হতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, এবং যাতে যে ধর্ষণকারী, তার যাতে সঠিক বিচার হয়, এটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে, এবং বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। পাশাপাশি আমাদের এই আমাদের যে মৌলিক চাহিদা যৌনতা, সেটাকে গুরুত্ব দিতে হবে, এবং সেই সাথে যৌন শিক্ষাটা আমাদের নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা হয়তো এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবো। তো আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আজকের মতো লাইভটি এখানে শেষ করছি। সবার জন্য শুভরাত্রি।